যেটা আই থিঙ্ক আমরা ফার্স্ট তোমার অর্ধাঙ্গিনীর পরে যে ইন্টারভিউটা আমরা করেছিলাম সেখানেও আমরা ডিসকাস করেছিলাম যে আজকে আমি ইন্টারভিউটা সকালে অ্যাকচুয়ালি এখানে আসার আগে দেখছিলাম যে ডু ইউ অ্যাগ্রি ইফ ওয়েদার দ্য অ্যাক্টার্স আর দি হিরো অফ দ্য ফিল্ম, সেটা তুমি অ্যাগ্রি করেছিলে বলছিলে 100%। ডেফিনেটলি এখানে ডিরেক্টরের কাজ খুব কম। এমনও সিন হয়েছে, চূর্ণী এবং কৌশিকের সিন আছে, আমি কৌশিককে বলেছি এটা তুমি নিজে তৈরি করে নাও, কী হবে দেখো। ওরা দুজনে মিলে বসে তখন কি করবে না করবে ঠিক করেছে, আমি শুধু শ্যুট করেছি, টেকনিক্যালি ওটাকে ক্যাপচার করা হয়েছে তখন। এবং জয়া, চূর্ণী ওদের যখন সিন হতো আমি তো বসে বসে মনিটরে দেখতাম, রাদার আমি ডিরেক্টর থেকে অ্যাক্টর হিসেবে দেখতাম ওরা কীভাবে লাইনগুলোকে কী উচ্চতায় নিয়ে যাচ্ছে বা কী জায়গায় নিয়ে যাচ্ছে। কৌশিক সেনের সাথে তার দৃশ্য, কৌশিক অম্বরীশ বা এদের যখন দৃশ্য থাকছে বা কৌশিকের জয়ার সাথে চূর্ণীর সাথে সিনগুলো, আগের বার তো কৌশিক অনেকটা বেঁচে গেছিলো, অনেকটা সময় শুয়ে কাটিয়েছিল অর্ধাঙ্গিনীতে, এবার একটা ভয়ানক কিন্তু হ্যাঁ, এবং সেটা দুর্দান্ত একটা অবস্থায় ও চরিত্রটাকে নিয়ে গেছে এবং তার যা ডাইমেনশন তৈরি করেছে, খুঁটি নাটি, মানে এক একটা ছোটো আইবলের মুভমেন্টও আমরা চাই মন থেকে করতে সবসময় করে উঠতে পারি না, সেটা কত প্রিসিশন কতটা অ্যাকিউরেট হতে পারে লোকের ছবিটা দেখলে বুঝতে পারবে। আমি সত্যি মানে পুরো ছবির টিমের তরফ থেকে এই আমার অভিনেতাদের কাছে কৃতজ্ঞ। ওকে কৌশিকদা, তোমার কাছে যদি আসি, বিকজ উই ডিড নট হ্যাভ আ চ্যাট আফটার অর্ধাঙ্গিনী, যখন ফার্স্ট আমি অর্ধাঙ্গিনী দিয়ে শুরু করছি, তারপর তুমি যদি আজও অর্ধাঙ্গিনীতে আসো আনসারটায়, যে তোমার কাছে যখন ফার্স্ট এই স্ক্রিপ্টটা এলো, হোয়াট ওয়াজ ইয়োর রিয়াকশন টু দ্য স্ক্রিপ্ট, টু দ্য স্টোরি? ওই ফেজে আমি কৌশিকের পরপর কয়েকটা ছবি করেছিলাম এবং একটা অদ্ভুত স্ট্রাকচারাল মিল ছিল তিনটে গল্পের মধ্যে। একটা হচ্ছে তোমার কাবেরী অন্তর্ধান, একটা ছিল দৃষ্টিকোণ, আর একটা ছিল অর্ধাঙ্গিনী। সেটা হচ্ছে যে এই যে তিনটে ছবিতে আমি তিনটে চরিত্র করেছিলাম, গল্পটা শুরু হচ্ছে একটা তিনটে ঘটনা দিয়ে, তিনটে মৃত্যু, আর দুটো মৃত্যু একটা অসুস্থতা, মানে তিনটে ক্ষেত্রে আমার চরিত্রটা ছবির মাঝপথ থেকে ঢুকছিল, বুঝতে পেরেছো? মানে কেউ মারা গেছে সেখান থেকে গল্পটা শুরু হচ্ছে, যেটা দৃষ্টিকোণে হয়েছে। কাবেরী অন্তর্ধানেও তাই, ওই ইন্সপেক্টর মারা গেছে সেখান থেকে গল্পটা শুরু হচ্ছে, আর এখানে এ অসুস্থ হচ্ছে এখান থেকে গল্পটা শুরু হয়। সো একটা মজার স্ট্রাকচারাল মিল পেয়েছিলাম আমি তিনটে ছবিতে। কিন্তু এইবারের অর্ধাঙ্গিনীটাতে ইটস ফ্রম দ্য একদম প্রথম নতুন করে শুরু হয় আর কি। সো অর্থাৎ আমি যেটা ইন নাটশেল বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে নিশ্চয়ই অ্যাক্টার্সরা ইম্পর্ট্যান্ট, বাট আমি মনে করি যে কৌশিকের মতো ডিরেক্টররা যখন ডিরেক্ট করে তখন তাদের কতগুলো খুব সাইলেন্ট ইনপুটস থাকে, যেটা স্ক্রিপ্টের মধ্যে থাকে, সেটা খুব ছোট ছোট কথাবার্তার মধ্যে থাকে। অ্যান্ড হি ইজ নট আ কাইন্ড অফ এ ডিরেক্টর যে নিজেকে খুব এক্সার্ট করে। হি গিভস ফাইনার টিপস টু ইউ, or if you follow the floor very if you concentrate on the floor other than your own acting, তুমি তাহলে বুঝতে পারবে যে একটা ডিরেক্টর কীভাবে কাজ করছে। সো দিজ আর থিংস উইচ গাইডস ইউ, মানে অলওয়েজ আর প্রফেশনাল অ্যাক্টরকে তো সবসময় ডান দিকে যাও বাঁ দিকে যাও বলতে হয় না, দে নিড সাম কিউজ, সাটল কিউজ। সো কৌশিক সেই সাটল কিউগুলো আমাদেরকে দিয়েছে। সো আমার মনে হয় না এটা শুধু অভিনেতাদের কৃতিত্ব, এটা ডিরেক্টরস মিডিয়াম, লেটস অ্যাকসেপ্ট ইট। আমার সংলাপে লেখা হয়েছে যে আমি এখান থেকে একটু দিল্লিতে গিয়েছিলাম, খুব ডিস্টার্ব ছিলাম, আমি ফেরত চলে এসেছি। আমি ওখানে বসতে পারি, ওখানে আমার মাথা মানে থাকতে পারলাম না ওখানে। ওটা ওই ডায়লগটা বলেনিও, ও বললো যে আমি ওখানে গিয়েছিলাম করে এরম করেছি, আর ওটা বলেইনি বাকিটা। সেটা কি একটা ম্যাজিক হয়ে গেল জিনিসটা, একটা অসম্ভব একটা চেহারা নিয়ে নিল না বলা কথাটা, ওইটা কথাটা বললেই নষ্ট হয়ে যেত না। এখন সমস্যাটা হচ্ছে যে এইটা আমি এরকম ডিরেক্টরের সঙ্গেও কাজ করেছি ফিল্মে, যারা আমাকে বাধ্য করেছে সব লাইনগুলো বলতে। সো এটা কিছু করার নেই, মানে এটা পয়েন্ট অফ ভিউ, এটা আমাকে প্রফেশনাল অ্যাক্টর হিসেবে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আমি যে ডিরেক্টর যুগল আমাকে এটা বলতে বাধ্য করেছিলেন একটা ফিল্মে, আমি তাদেরকে বোঝাতে পারিনি যে অতগুলো কথা এইভাবে না বললেও হয়। তো দ্যাটস ইট, বাট ইট ডিপেন্ডস। সত্যি বলতে কৌশিকদা যা বললেন সেখানে অনেকখানি বলা হয়ে গেছে। এই কথাটাই আমরা অন্যভাবে বলছিলাম, আমি আর চুন্নিদি যখন এর আগে আলাপ করছিলাম, যে এই লাইন্সগুলো মানে কৌশিকদার লেখনী এবং কৌশিকদার যা লেখেন, যেভাবে করে ডিজাইনটা, মানে অ্যাক্টরদেরকে আসলে উনি একটা ট্র্যাপে ফেলে দেন।
আমার মনে হয় যে যে কোনো বুদ্ধিমান অ্যাক্টর যার মাথায় কিছু আছে এবং যে বুঝতে পারে যে কৌশিকদার সঙ্গে কাজ করবার যার মানে আমি কি বলবো, আমি কৌশিকদার সঙ্গে কাজ করবার যার আসলে যে যোগ্য, আমি একটু এভাবেই বললাম, তারা যে কোনোভাবেই ঠিক এটার আদলটা এই চরিত্রগুলো চলনগুলো ঠিক বুঝে যাবে আসলে। যেটি কৌশিকদা বলছিলেন যে সব কিছু এমনভাবে থাকেন, সাজানো থাকেন, এবং সেই ট্রাস্টটা কৌশিকদা এবং তার মানে পরিচালক কৌশিক গাঙ্গুলি এবং তার অভিনেতাদের সঙ্গে এমন একটা হয়ে যায়, উনি কখনোই কিছু বলবেন না যে ডানে যাও, বায়ে যাও, এই করো সেই করো। আমি আর চূর্ণীদি প্রথমে নিজে থেকে বলছিলাম, যেটি কৌশিক সেন বলছিলেন যে কেমন হচ্ছে আসলে, যেই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল আমরাও দুজন বুঝতে পারছিলাম না। যেটা চাইছেন কৌশিকদা, যেটা ভেবে লিখেছেন, সেটা কি আসলে আমাদের হচ্ছে, আমরা কি সেটা ডেলিভার করতে পারছি? কৌশিকদা কিচ্ছু বলছেন না, দেখছেন, এবং টেকও তেমন কিছুই নয়, হয়তো একটাই টেক নিল, বা আচ্ছা তুমি এটা করো, এটুকু করো, তারপর জাস্ট কৌশিকদা না, ওই আমরা দূর থেকে দেখছি ওনার একটা বসবার জোন ছিল, ওখান থেকে হেঁটে জাস্ট হেডফোনটা খুলে বেরিয়ে যাচ্ছেন, আর আমরা দুজনের দিকে তাকিয়ে বুঝতে তো পারছি না এটা কি হচ্ছে না আমরা ঠিক এগুচ্ছি কি না। তো আমি সাহস করে জিজ্ঞাসাও করিনি, কারণ আমি জানি কৌশিকদা বেস্টটা হয়তো তার কাছে, আমাদের কাছ থেকে তুলে নেবেন, এই আর কি। আসলে সমস্ত অভিনেত্রীদের নিয়ে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু হয় না, এটা আবার বারবার বলছি। অনেক অভিনেতা আমার সাথে কাজ করেন, তারা দক্ষ, কিন্তু তারও তারতম্য আছে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমিও তো একটা মানুষ, এবং আমি পরিচালকের বাইরে একজন অভিনেতা। আমি যে জিনিসটা দেখছি পর্দাতে, সেটা তো আমাকেও ধাক্কা মারছে। এরা তিনজন কী কী ঘটনা ঘটাচ্ছে, বা আমার ছবির অন্যান্য অভিনেতারা যা করছেন, এমনকি লিলি পর্যন্ত, লিলি চক্রবর্তী এমন মাত্রায় নিয়ে যাচ্ছে এক একটা ছোট্ট সংলাপকে। আমিও তো শিখছি, তারপর আর কথা বলবো কি আমি? আর যাদের বলার আমি নিশ্চয়ই বলি, যাদের বলার উচিত নয় আমি তাদের বলি না। আমি একটু শুধু অ্যাড অন করি যে মানে আসলে আমরাও এমন হৃদয় নিংড়ানো একেবারে চরিত্র, হ্যাঁ, সচরাচর তো পাই না। যেই আর্টিস্টরাই পায় কৌশিকদার স্ক্রিপ্ট বা কৌশিকদার লাইন্স, সে তারটা উজাড় করে দেওয়ার চেষ্টা করে। আমি এটা কৌশিকদার সামনে আছে বলে বলছি না, এটা সত্যই তাই। মানে এই হৃদয় নিংড়ানো যে বিষয়টি আমাদের কাছ থেকে বার করে আনবে এই রসটা, সেটা এই লাইন্সগুলো হাতে পেলেই আমরা করতে পারি, নয়তো সম্ভব নয়। একটু চূর্ণীদির কাছে আসি। চূর্ণীদি, তুমি যেহেতু আমরা স্ক্রিপ্ট নিয়ে কথা বলছি, তুমি অ্যাজ আ রিয়েল লাইফ অর্ধাঙ্গিনী কতটা, তোমার কি আদৌ কোনো কন্ট্রিবিউশন ছিল টু আজও অর্ধাঙ্গিনী স্ক্রিপ্ট? বিরাট, আমি বলবো না, তুমি বলো। আমাদের একটা প্রসেস আছে, মানে মানে তৈরি করেছি আমরা, হয়ে গেছে, অটোমেটিক্যালি হয়ে গেছে। সেটা হচ্ছে যখনই কৌশিক কোনো একটা স্ক্রিপ্ট লেখে বা কেউ আমরা কিছু লিখি, তখন সেটাকে নিয়ে বসা হয়, পড়া হয়, সেটাকে অ্যানালাইজ করা হয়, কাটাছেড়া করা হয়, তার জার্নিটাকে নিয়ে, মানে উই গেট ইন টু দ্য হোল ক্রিয়েটিভ পার্ট অফ মেকিং দ্য স্ক্রিপ্ট আ বিগার হোল আর কি। হ্যাঁ, তো সেইটা করতে গিয়ে আই থিঙ্ক উই স্পেন্ড ডেজ অ্যান্ড আওয়ার্স অন দিস। মানে সকাল থেকে শুরু হয় আলোচনা, এবং সেটা গিয়ে শেষ হয়, মাঝে শুধু খাবার টেবিলের ইয়েগুলো সরিয়ে প্লেট পড়ে যায়, খাওয়া দাওয়া করে আবার ওখানটা মুছে আবার গোল হয়ে বসে শুরু হয়, এবং সেটা একটা মানে ভীষণ মানে ইটস এ লাভলি ফ্যামিলি টাইম দ্যাট উই হ্যাভ। আর এখন আবার উজানও জয়েন করেছে, মানে অ্যাজ হি ইজ গ্রোয়িং, ইটস লাইক আ ওয়ার্কশপ টু হিম ইন আ ওয়ে অ্যাকচুয়ালি। তো সেইটা আমরা করেই থাকি। তো আজও অর্ধাঙ্গিনী ইজ নো এক্সেপশন। তো এটাকে নিয়েও আমরা বসে কথা বলে সংলাপ বাই সংলাপ এই ব্যাপারগুলো আমাদের মধ্যে এসেই থাকে। সো ইটস এটা ভয়ানক কিছু জিনিস আছে। এটা একটা জিনিস হয়, আমি পড়ে শোনালাম, আমি তো এমনভাবে পড়বো, জিনিসটা বেচতে হবে তো আমার টেবিলে, ওটা রাউন্ড টেবিল, এরকম ছোটো গোল টেবিল, কাজে আমি খুব উৎসাহ নিয়ে পুরোটা পড়ে ফেললাম। শোনার পর চূর্ণির রিয়াকশানটা হচ্ছে খুব ভালো, সাবজেক্টটা খুব ভালো। এই কথাটা মানে বুঝলাম গন্ডগোল হচ্ছে একটা কিছু, সাবজেক্টটা খুব ভালো, এটা কিন্তু খুব মানে দাঁড়িয়ে যাবে কিন্তু জিনিসটা, হ্যাঁ, মানে একটু ওয়ার্ক অন ইট। কি একটা হচ্ছে না বলতে, আরেকবার শুনি এটা। সেদিনকে হলো না, পরের দিন সকাল থেকে কাগজ পেন নিয়ে, এখন তার একজন জুটেছে না আমার, সেও সাহিত্যের, সে তো আমার আরও বিপদ। আর একটা মারাত্মক হচ্ছে কথা, সেটা হচ্ছে অলমোস্ট দেয়ার। এই কথাটা অলমোস্ট দেয়ার মানে হয়েছে আরেকটু কিছু, আজকে নয়,
আমি যখন অনেক আগের ছবি শব্দ যে রিসার্চগুলো হবে সেগুলো করে ওর মধ্যে ইনকর্পোরেট করা, এটার পরের ধাপ হচ্ছে আমি প্রযোজককে শোনাই। হ্যাঁ, এটার আগে পরে আমি মানে কলম নিয়ে আমি পাশে খসড়া করে সিন রিরাইট করা বা এগুলো আমি প্রচুরবার করেছি, সেটা প্রচুর মানে করেছি। কিন্তু এখন যেটা করা হয় মানে শুনলে মনে হবে উই আর ট্রেনিং হিম, বাট ইট কান্ট বি দ্যাট। মানে এখন ওকে কাগজ কলমটা নিয়ে বসতে হয় যে আমরা বলবো এবং যেটা তোমার গ্রহণযোগ্য মনে হবে সেটা তুমি তোমার স্ক্রিপ্টে নোট করে নাও, সো দ্যাট ইউ ক্যান ওয়ার্ক অন ইট লেটার। দ্য পয়েন্ট ইজ একটা সময় মানে এটাকে খানিকটা ওই পারিবারিক নেপোটিজম এইরকম বলে খানিকটা তকমা দেওয়া হতো আর কি। কিন্তু আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম তুমি বুঝতে পারবে, যত বয়স বাড়ে তুমি বুঝতে পারবে যে তুমি অ্যাকচুয়ালি তুমি যতই বলো যে আই এম মেকিং দিস ফিল্ম অর আই এম ডুইং দিস থিয়েটার ফর এভরিওয়ান, অ্যাকচুয়ালি ইউ আর নট। অ্যাকচুয়ালি আর্ট ইজ শেষ পর্যন্ত একটা পার্সোনাল টক। এইবার অবশ্যই তুমি তো একটা থিয়েটার কিংবা একটা সিনেমা শুধু বাড়ির লোকের স্ক্রিন করবে না, তুমি অবশ্যই পাবলিকের কাছে নিয়ে যাবে, কিন্তু আলটিমেটলি ইফ ইউ are honest to yourself, you would agree that you are actually making a film or a theatre or even painting or a song, you're writing it, singing it for yourself only. And খুব কম লোক সেইটাকে রিলেট করতে পারে। এটা আমি যদি ভাবি যে প্রচুর মানুষ আমার সঙ্গে রিলেট করবে, এটা হয় না। এবং আলটিমেটলি আমাদের যে কাজগুলো, যে আমার কাজ ধরো থিয়েটার, সেখানে কিন্তু ঠিক চূর্ণী যেটা করে, রেশমি ডাজ দ্যাট উইথ মি ইন এভরি থিয়েটার। ঋদ্ধি যখন উজানের মতো আস্তে আস্তে বড় হলো, হি জয়েন্স ইন। সো এইটা না ইটস নট আ পরিবারতন্ত্র, ইটস নট নেপোটিজম, দিস ইজ সামথিং উইচ বিকজ দে আর দ্য ওয়ান্স হু নোজ, তারা দেখছে, তারা এই প্রসেসটার মধ্যে আছে। আর লেখার কথা যেহেতু করছে, ইফ ইউ থিঙ্ক দ্যাট মানে বহু আমাদের এখানে অতটা এখনও আমাদের ইন্ডাস্ট্রিতে সেটা প্রচলিত নয় হয়তো, বাট in very many creative industries you have a screenwriters group, right? তারা মিলে একটা স্ক্রিন প্লেকে দাঁড় করায়, সো ইট ইজ অ্যাকচুয়ালি বিকজ সো মেনি অতগুলো মাথা একটা এর মধ্যে একটা প্রজেক্টকে তৈরি করে। ওই জন্য আমরাও আনঅফিশিয়ালি বা অফিশিয়ালি বলো, উইভ ক্রিয়েটেড আওয়ার ওন কোম্পানি কল দ্য স্ক্রিন প্লেয়ার্স, দ্য থ্রি অফ আস। সো আমরা সাবজেক্ট ইয়ে করে সেটা নিয়ে আলোচনা করা, সেটাকে ডেভেলপ করা, ইটস আ কন্টিনিউয়াস প্রসেস আমাদের বাড়িতে, এটা হতেই থাকে। But Chundini, when you are part of that screenplay, then do you look at whether or not I'm part of the screenplay, objectively, or whether sorry, like do you, is it hard to bring about that objectivity to the screenplay? Absolutely not, because আমি যখন শুনছি সেটা আজও অর্ধাঙ্গিনীর ক্ষেত্রে, হ্যাঁ আমি তো অন্য স্ক্রিপ্টেও তো করছি না যেখানে আমি নেই, বা যখন স্ক্রিপ্টটা লেখা হচ্ছে, it is not even certain whether I'm going to perform in any role there. ওটা তৈরি হয়ে দাঁড় করানো। রাইট প্রিয়াঙ্কা, আমি তোমাকে থ্যাংক ইউ বলবো, বিকজ তুমি একটা সিরিয়াস ডিসকাশন করছো। ইউজুয়ালি সিনেমার প্রমোশনে যে ডিসকাশনগুলো ভীষণ বোকা হয়। সো লেটস বি ভেরি ফ্র্যাঙ্ক, তুমি একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছো, সেটা হচ্ছে যে এই যে অবজেক্টিভিটি, এই অবজেক্টিভিটিটা না হলে তো একটা জিনিস তৈরি হয় না। এবং আমি কিন্তু এটা বলছি না যে সবসময় কৌশিকের সব ছবি কি ভালো হয়েছে, আমার সব থিয়েটার ভালো হয়েছে, নট নেসেসারিলি। পয়েন্ট ইজ নট দ্যাট, পয়েন্ট ইজ সেটা হচ্ছে যে মানে আমি তোমাকে বলছি এই যে অবজারভেশনগুলো, যেটা ধরো ঋদ্ধি রেশমি আমার ক্ষেত্রে করে, সামটাইমস ইট বিকামস ব্রুটাল। কারণ ধরো মানে আমাদের কিন্তু ধরো আমার ধারণা কৌশিকেরও একটা ক্রিয়েটিভ মানুষ হিসেবে একটা ইগো আছে, আমারও আছে। তো ঋদ্ধি যখন মুখের ওপর বলে যে বাবা এটা ভাল লাগছে না, কিংবা রেশমি যখন বলে সেটা যে সবসময় আমার খুব ভাল লাগছে তা নয়, সবসময় সেটাকে আমি ভীষণ স্বামী সুলভ কিংবা পিতৃসুলভ হিসেবে দেখি না, আই কান্ট। এবং সেখানে কিন্তু একদিন দুদিন আমাদের কথা বন্ধ থাকে, একটা বাড়িতে একটা গম্ভীর একটা গুমোট পরিবেশ থাকে, তারপর কেউ না কেউ ব্রেক করে। Okay. বুঝতে পেরেছো? মানে নট দ্যাট ইটস আ কেক ওয়াক, এবং দ্যাটস হোয়াট ইজ রিকোয়ার্ড, দ্যাটস হোয়াট ইজ রিকোয়ার্ড, দিস ব্রুটাল অবজেক্টিভিটি। সিন্স ইউ আস্ক অ্যাবাউট অবজেক্টিভিটি, আমি আজও অর্ধাঙ্গিনী নিয়ে একটা কথা বলবো, যে আফটার দ্য ফার্স্ট রিডিং অফ দ্য স্ক্রিন প্লে যেটা ও লিখেছিল, মাই ফোর্টে ইজ দ্য সাইকোলজিক্যাল জার্নি অফ পিপল, সেটা আমি ভীষণ ভালো বুঝতে পারি।
কৌশিকের ক্যারেক্টার আর জয়ার ক্যারেক্টারের সাইকোলজিক্যাল জার্নি কিন্তু আমি তৈরি করেছি। Okay. সো ওয়ান্স ইউ সি দ্য ফিল্ম, ওদের করে কেমন লেগেছে আমি জানি না, বাট দ্যাটস মাই কন্ট্রিবিউশন। গ্রেট। কাজে এটাকে ওদের অবজেক্টিভিটি drama টা বলবে, তৈরি করা, ও কম এটাকে ছিল। অবজেক্টিভিটি বলবে না কি বলবে, সেটা আপ টু দি অডিয়েন্স টু ডিসাইড। দুটো সম্পূর্ণ আলাদা, ফ্যাকাল্টিটাই কিন্তু আলাদা Right. এবং সেটা খুব রুথলেস। আমার তো প্রডিউসারের কাছে স্ক্রিপ্ট করতে ভয় লাগে না, বেশি লাগে আমার ওইখানে টেবিলে বসতে। এবং যখন আমি একটু শেখি যেটা গন্ডগোল থাকতেও পারে, আমি না বেশি কথা বলি রিডিংয়ের আগে। দেখো ফ্রি মাইন্ডে শোনো, হ্যাঁ, এটা নিয়ে কোনো রকম মাথা থেকে আগে কিছু ভাবার দরকার নেই, হ্যাঁ, আর তুমি যেটা ভাবছো সেটাই ঠিক এরকম তো নয়, আমার ভাবনাটাও তো আমার ভাবনা। এরকম হয় যে খোলা মনে শুনবে, আবার কাগজ পেন্সিল কেন? এবারে ও কাগজ পেনে লেখে আর ওজার লেখে ইয়েতে ফোনে। হ্যাঁ, এবারে আমি পড়তে ওঠে কি হলো ও বলছে কি হলো, আমি ফোন দেখছো কেন? আমি না আমি লিখছি তো পয়েন্টটা। ও হ্যাঁ, এবার আমার মনে হচ্ছে আমি বুঝবো কি করি যে তুমি SMS দেখছো না ইয়ে করছো। আমি তাকে তুই কাগজ পেন নিয়ে বস, মানে আমি তো জানবো কিছু লিখছিস। মানে এত মেন্টাল প্রেশার হয়ে যায়। তারপর কি হবে, আমার মনে আছে আমি একটা ছবিটার নাম হচ্ছে শব্দ। উজান তখন ছোট তো, গোপনে যে অপমানিত হয়েছিলাম না কৌশিক, গোপনে প্রিয়া সিনেমাতে প্রিমিয়ার হয়েছে, সেখান থেকে আমি বেরিয়েছি। আমি বললাম বাবা কেমন লাগলো তোমার? বলছি এবার একটু হয়েছে ছবিটা। বলছি এবার একটু হয়েছে। মানে এর আগেরগুলো কি করেছি আমি? মানে তুমি জানো না, মানে আমি বলেছি তো সবসময় আমি বাকিদেরও বলি যে পরিবার বন্ধু বান্ধব এদের কাছ থেকে মতামত নিও না, মিসলিডিং খুব, এরা খুব মানে এমনিতে বায়াস তোমাকে নিয়ে ভালোবাসে বলে। কিন্তু আমি দেখেছি কাজের ক্ষেত্রে সেটা নয়। যত খারাপ কথা আমি যা শুনেছি সব আমি এখানে বলতেও চাই না, হ্যাঁ, কিন্তু আমি খুব কঠিন কথার মধ্যে দিয়ে গেছি। না, আমি সৌমিত্র চ্যাটার্জির কাছে শুনেছি, যেহেতু মানে হি ইজ ওয়ান অফ মাই টিচার্স, যে সৌমিত্র কাকুর সব থেকে বড় ক্রিটিক ছিলেন কাকিমা, মানে দীপা কাকিমা। মানে সৌমিত্র চট্টোপাধ্যায় বাইরে যত প্রশংসা শুনে বাড়িতে এসেছেন, উনি কিন্তু অলওয়েজ তাকিয়ে থেকেছেন কাকিমা কি বলবে, সেটা থিয়েটার হোক থিয়েটার, সেটা সিনেমা হোক সিনেমা। Right. Chunidhi, because tumi psychological journey of the characters mentioned করলে already, and I was coming to that. As actors, coming to three of you, if you could tell us তোমরা কতটা আজও অর্ধাঙ্গিনীতে সেই সাইকোলজিক্যাল জার্নিটা তোমাদের এক্সপিরিয়েন্সে কিরম ছিল? I mean, it's a pre-release, we can't reveal everything, but how were you intrigued by the psychological journey of your characters? প্রথম থেকেই তো চরিত্রটার সঙ্গে যে মূল দুটো ক্যারেক্টার, মানে আমার চরিত্রের কথা যদি আমি বলি, মেঘনা, প্রথম থেকেই তো এক ধরনের একটা বোঝাপড়া ছিল আমার যে কি হতে পারে, সম্পর্কটা কি, সম্পর্কের ডায়নামিক্সগুলো কি। কিন্তু এবার আসলে আরও কঠিন ছিল মানে অডিয়েন্সের পার্সপেক্টিভ থেকে দেখলেও এবং আমার অভিনয়ের জায়গা থেকে দেখলেও, কারণ আমরা ট্রেলারেই দেখেছি অলরেডি নতুন চরিত্র ঢুকেছে ভেতরে, এবং মেঘনার জীবনে খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় ঘটেছে যেটার কারণে, এবং একই সঙ্গে সুমনের সঙ্গে যে মেঘনার সম্পর্ক, সেই সম্পর্কটাও একটু টানাপোড়েন যতটুকু দেখতে পেয়েছি আমরা যদি ট্রেলারটা ধরে বলি, টানাপোড়েন এবং এক ধরনের বোঝাপড়া সেগুলো খুবই ছিল। আবার একই সঙ্গে দেখেছি যে শুভ্রার সঙ্গে তার যে সিস্টারহুডটা সেটাও রয়েছে, আবার টাসেলটাও রয়েছে। কিন্তু এবারের আমার মনে, আমি বারবারই বলছি, এবারে ডোজটা আসলে একটু বেশি করা আর কি। ওই যে কৌশিকদা বলছিলেন না যে আরও 1.5 ডোজ বেশি দিয়েছে, সেটা সমস্ত ক্ষেত্রে এই আর কি। কতগুলো জিনিস না এমনি অ্যাপারেন্টলি বোঝা যায় না, যেটা রাইটার বা চিত্রনাট্যের মধ্যে থেকে যায়। প্রথম অর্ধাঙ্গিনীতে চরিত্র সুমনের একটা স্ট্রোক হয়। অর্ধাঙ্গিনী ছবিতে আমি যে মূল যে পুরুষ চরিত্র, তার অর্ধেক শরীরটাকে একটু অবশ করে রেখেছি। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। তার একটা লাঠির সাহায্য লাগছে, সেই লাঠিটাকে তুমি কোন চরিত্রের মধ্যে নিয়ে যাবে সেটা খুব ইম্পর্ট্যান্ট জার্নি। সে কিন্তু তার পুরোটা শরীর কিন্তু তার কন্ট্রোলে নেই, কাজে তাকে আমি আগে হাফ করে নিয়েছি। এবার তার লড়াইটা
এবং সেই স্টিকটা নিয়ে, যেটা এভরিবডি উইল আন্ডারস্ট্যান্ড, এই স্টিকটা রিভিলড হয় এই দ্বিতীয় ছবিটাতে। এবং আমি সব জায়গায় বলি, বারবার করে বলছি, যে খুব পরিচিত বা অপ্রিয় শত্রু কারোর যেন এরকম মারাত্মক পরিস্থিতি না হয় যেটা ফেস করতে হয়। হ্যাঁ, আমার ফ্র্যাঙ্কলি স্পিকিং, যখন প্রথম শুনলাম যে অর্ধাঙ্গিনী আরেকটা পার্ট হচ্ছে, আই ওয়াজ নট অ্যাট অল এক্সাইটেড। তার কারণ আমার মনে হয়েছিল যে প্রথম ছবিটা ভীষণ স্বয়ংসম্পূর্ণ। ওই যে দৃশ্যটার কথাও বললো, যে লিফটের দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে এবং সুমন একটা অ্যারোগেন্স নিয়ে মেয়েটাকে নিয়ে হাঁটতে থাকে, যে অ্যাজ ইফ কিছুই ঘটেনি। ও জানেও না যে ওর পিঠের পেছনে দুটি মেয়ের মধ্যে, দুই নারীর মধ্যে একটা চোখ চাওয়াচাই হয়, তার মধ্যে কতটা একে অপরের প্রতি সহমর্মিতা আছে, একটা রেসপেক্ট আছে, ও যেটা বললো একটা কৃতজ্ঞতা আছে, ওর একটা হালকা ছেড়ে দেওয়া আছে। ওই যে সুমন পিঠ ফিরিয়ে চলে যায় বাচ্চাটাকে নিয়ে, আমার কাছে ওই এন্ডিংটা মনে হয়েছিল যে এরপরে অর্ধাঙ্গিনীর আর কিছু হওয়ার নেই। মানে সো আই ওয়াজ অ্যাজ অ্যান অ্যাক্টর, I must be honest, brutally honest, যে I was not very excited about it. কিন্তু যেহেতু কৌশিক গাঙ্গুলি ডিরেক্টর, তখন আমার মনে হয়েছিল যে নিশ্চয় ওর মাথায় কিছু একটা আছে, না হলে কেন আরেকটা গল্পের দিকেও যাবে। এবং সেটা প্রযোজকরাও করতে রাজি হয়েছেন, ইত্যাদি ইত্যাদি। আমার দুই অভিনেত্রী করতে রাজি হয়েছেন, তো তারাও তো কিছু একটা ভেবেছেন। সো তারপর যখন আমি কাজটা শুরু করলাম, স্ক্রিপ্টটা করে, প্রত্যেকটা অভিনেতাকে তো কিছু একটা দিয়ে শুরু করতে হয়। মানে ধরো, মানে আমরা সবসময় বলি যে কোনো একটা ছোট্ট, মেবি আ ভেরি ইনসিগনিফিকেন্ট থিং। এবং আই এম রিয়েলি হ্যাপি যে কৌশিক লাঠিটার কথা তুললো। সো আমার কাছে ওই লাঠিটা ওয়াজ আ ভেরি ইম্পর্ট্যান্ট প্রপ ফর মি। প্রপ মানে শুধু ফিজিক্যাল প্রপ না, ওটা আমার কাছে খুব সাইকোলজিক্যাল প্রপও ছিল। এবং এই যে অনেকটা বছর পেরোনোর পর এদের জীবনে কি হচ্ছে, মানে সিন্স জাস্ট উই আর টকিং জাস্ট বিফোর দ্য রিলিজ অফ দ্য ফিল্ম, I should not reveal the sequences and ফলে আমি সেভাবে তোমাকে এক্সপ্লিসিটলি বলতে পারছি না। কিন্তু এমন কতগুলো ঘটনা এদের তিনজনের জীবনে ঘটে, যেখান থেকে অ্যাক্টর হিসেবে তোমার প্রশ্ন উঠবে যে আচ্ছা এটা কেন হলো, ওটা কেন হলো। এইবার তুমি জানো যে একটা সিনেমায়, একটা 2 ঘন্টা 20 মিনিটের ছবিতে একটা ডিরেক্টরের পক্ষে বা একটা চিত্রনাট্যকারের পক্ষে তো সবটা রিভিল করে দেওয়া সম্ভব নয়। এরপর এটা হয়েছিল, ওটা হয়েছিল। তো অ্যাক্টার্সদের সেই কিউগুলো বা লিঙ্কগুলো মেলানোর জন্য একটু ফিল আপ করতে হয়। সো হোয়াট ওয়েন্ট রং দিস টাইম? অর্ধাঙ্গিনীর প্রথমটা ভাবো যেখানে শেষ হয়েছিল, একরকম করে তো একটা সেটেলমেন্ট এসেছিল এদের দুজনের মধ্যে এবং চূর্ণীর যে চরিত্রটা শুভ্রার মধ্যে। তাহলে নতুন করে ক্রাইসিসটা কি? এই ক্রাইসিসটাকে জোড়া দিয়েছেন রাইটার এবং ডিরেক্টর একরকমভাবে, কিন্তু অ্যাক্টর হিসেবে তো তোমাকে কনভিন্সড হতে হবে, নাহলে তুমি অভিনয়টা করবে কী করে? আমি মানছি আমি প্রফেশনাল, কিন্তু তার সত্ত্বেও ইউ নিড আ সাইকোলজিক্যাল বুস্ট আপ। তো আমার ক্ষেত্রে সেইগুলো, এই ডটগুলো জোড়ার চেষ্টাটা ছিল একটা খুব বড় একটা হার্ডল, যে আমি কি করে নতুন করে নিজেকে কনভিন্স করব যে আচ্ছা এই ক্রাইসিসটা নতুন করে সুমনের জীবনে ঘটলো, যে ক্রাইসিসটাই আমরা দেখব। তো সেখানে আমাকে খুব হেল্প করেছিল ওর এই লাঠির ভাবনাটা। এবং সেটা আমি মানে এটা দর্শক হয়তো বুঝবেন, এবং মজার কথা হচ্ছে যে অভিনেতাদের সবটাই দর্শক বুঝবেন এরকম ভাবার কোনো কারণ নেই। আমি শুধু একটা জিনিস বলতে পারি যে একটা জায়গা আছে যে ওর সঙ্গে যখন আমার অনেক দিন বাদে দেখা হয় একটা উৎসব বাড়িতে, সেটা আমি নামছি ও উঠছে এরকম একটা জায়গায়। তো সেইখানে আমার যে লাঠির ব্যবহারটা, সেইখানে আমি ওটা চেষ্টা করেছিলাম এমনভাবে লাঠিটা ব্যবহার করতে অ্যাজ ইফ, মানে প্রথম কথা হচ্ছে যে লাঠিটা হাতে তুমি যে মুহূর্তে দাঁড়াবে তোমার একটা সামাজিক এম্বারাসমেন্ট তৈরি হয়, তুমি যতই বলো না কেন যে ও আমাকে লাঠি নিয়ে চলতে হয়, মানে এটা বেরিয়ে পড়ছে কারুর সামনে, ইটস নট ভেরি হেলদি, এটা আমার মনে হয়েছিল। সো ওয়েন আই ওয়াজ কামিং ডাউন, আমার চেষ্টা ছিল দেখানো যে লাঠিটা প্রায় আমি ব্যবহারই করছি না, মানে এরকম একটা ভাব ওর সামনে।
কিন্তু পরবর্তীকালে যখনই লাঠিটা আমি ব্যবহার করেছি, আমি চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি লোকটা যে লাঠির উপর নির্ভরশীল হয়েই থেকে গেল রেস্ট অফ হিজ লাইফ, সেটাকে কোথাও এস্টাবলিশ করার এইরকম কতগুলো খুঁটিনাটি ছোটোখাটো বললে একটা জিনিস। কথা Metaphorically. বলার চেষ্টা করছে যে আই এম ফাইন আই ফাইন উইদাউট ইউ, মানে তাই তো? লাঠিটা মানে যে আই এম ফাইন, হ্যাঁ হ্যাঁ। এইটা এবারে এই যে করে ওই জিনিসগুলো, ফিল্ম মেকারের কাছে কতগুলো ম্যাজিক তৈরি হয় তখন, যদি সে অ্যালার্ট হয় এবং যদি সেটা ধরতে পারে। সিঁড়িটা কাঠের সিঁড়ি, হঠাৎ করে এত বছর পর দেখা হওয়ায় সে যখন তাকে ছেড়ে তাকে সাইড দেয় এবং সে নেমে যায়, নেমে যাওয়ার সময় মহিলা নিজে তাকিয়ে থাকে, এরকম একটা অসুবিধের মধ্যে একজন নেমে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে, আর তার মুখের ওপরে ওই কাঠের ওপরে লাঠিটা পড়ার ঢক ঢক ঢক, এটা ঘড়ির মতো বাজতে থাকে, টাইম চলে যাওয়ার একটা, এটা একটা অনবদ্য একটা জিনিস। দেখো, তিনজন বুঝতে পারবে, কিন্তু তিনজন তো বুঝতে পারবে, তাই আমরা অ্যানালাইজ করে আমি করবো তোমাকে না ওই জন্য কেন? প্রথমেই বললাম না যে সব সময় আমরা যতই বলি আমরা মানুষের জন্য ছবি নিশ্চয়ই মানুষের জন্যই তো বানাচ্ছি, কিন্তু ইউ হ্যাভ টু অ্যাডমিট যে আলটিমেটলি ইটস আ পার্সোনাল টক। ইয়েস, অ্যাজ আমি নিজেও মনে করি যে অ্যাজ আ ফিল্ম মেকার অ্যান্ড অ্যান অ্যাক্টর বলছি আলাদা করে, যে অ্যাজ আ ফিল্ম মেকার আই ক্যান অনলি মেক দ্যাট ফিল্ম উইচ আই ফিল লাইক মেকিং, যেটা আমি জানি আমার বেস্টটুকু দিয়ে আমি অনেস্টলি বানাতে পারবো। আমি কেটার করে বানাতে গিয়ে আমি আই ফেল, তা আমি সেটুকুই আমি করতে পারি, তার জন্য যেটুকু অডিয়েন্স আছে, যাদের জন্য ফিল্মটা তৈরি হবে তাদের জন্যই হবে। অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাক্টর হোয়াট ক্যান আই ডু? আই ক্যান পুট ইন অ্যান অনেস্ট পারফরমেন্স, সেটার মধ্যে ঢুকে তার সে মানুষটার মনের অবস্থা, তার কথা বলার পিছনে ভাবনাটা কী, এই ব্যাপারগুলোকে মাথায় রেখে, তার হিস্ট্রি মাথায় রেখে, তার লাইকস ডিসলাইকস মাথায় রেখে আমি একটা অনেস্ট পারফরমেন্স শুধু ডেলিভার করতে পারি। কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে কি না বা তার কতটুকু ডিটেল কেউ বুঝবে সেটা আমাদের হাতেই নেই একদমই। সো উই অ্যাকচুয়ালি ওয়ার্ক, ক্রিয়েটিভ ওয়ার্ক ইজ অ্যাকচুয়ালি নট জাস্ট টু স্যাটিসফাই ইয়োর সেলফ, ইটস ইউ ডু দ্য বেস্ট দ্যাট ইউ ক্যান ডু। কৌশিকদা, যেহেতু তুমি বললে মানে there's no point asking you this, you being a veteran actor, but I would still like to know, were there any physical challenges of your character in doing the acting with the stick? না না, মানে রাদার আই টোল্ড ইউ যে আমি ওটাকে আমার একটা খুব ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল প্রপ হিসেবে অ্যাকসেপ্ট করেছিলাম। মানে অ্যাকসেপ্ট করাটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যে মানে ওয়েন ইউ আর বিং আস্কড টু ডু পারফর্ম উইথ সার্টেন থিংস, সেটা আমরা থিয়েটারেও দেখেছি। আমি হয়তো কোনো একটা অ্যাক্টরকে বলেছি যে এইখানটা তুমি এই জলের গ্লাসটা নিয়ে প্লে করো, কিন্তু হি হ্যাজ টু অ্যাকসেপ্ট দ্যাট সাইকোলজিক্যালি। শুধু ডিরেক্টর একটা গ্লাস বলে দিয়েছে, সুতরাং সেই গ্লাসটার জায়গায় সে যদি একটা কোনো বাটি খুঁজে পায়, কিন্তু তাকে অ্যাকসেপ্ট করতে হবে। ফলে আমার ক্ষেত্রে এটা খুব গ্রহণযোগ্য মনে হয়েছিল। অ্যান্ড আই গট দ্য, ওই যে আমি গোড়াতেই বলেছিলাম যে দি ডিরেক্টর্স গিভ ইউ আ ভেরি সাটল কিউজ। কৌশিকের মতো ডিরেক্টর দে গিভ সার্টেন সাটল ইন্ডিকেশনস উইচ ইউ হ্যাভ টু পিক আপ। তো সেইটা আমার কাছে একটা প্লাস পয়েন্ট হিসেবেই এসেছিল। Jyoti, coming to you as Shobna, তোমার অর্ধাঙ্গিনী করে অ্যান্ড আজ অর্ধাঙ্গিনীতে শুভ্রাকে কতটা চেনা বা অচেনা লেগেছে? দেখো, মানে দ্য থিং ইজ, এই যে মাঝে কটা বছর মানে আমরা দেখতে পাচ্ছি না, দর্শক দেখতে পাচ্ছে না, এবং আমিও চূর্ণী গাঙ্গুলি হিসেবে বা ও জয়া আহসান হিসেবে, কৌশিক সেন হিসেবে আমরা কেউ দেখতে পাচ্ছি না। সেটা আমাদের ভেবে নিতে হচ্ছে তো, যে হোয়াট মাইট হ্যাভ হ্যাপেন্ড ইন বিটুইন। কারণ সেই মাঝের জায়গাটা যদি পুরো একটা ডার্ক এরিয়া থাকে, তাহলে বাকি আমি ওয়ে ফরওয়ার্ডটা আমি তৈরি করতে পারবো না। তো সেই ইন বিটুইন টাইমটা যেটা ছবিতে নেই এবং যেটা অ্যাকচুয়ালি আমাদের ক্যারেক্টারদের, আমাদের চরিত্রের মনে থাকার কথা, দে আর মেমোরিজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস দ্যাট উই হ্যাভ নট সিন বাট দে হ্যাভ এক্সপিরিয়েন্সড, সেইটাকে তৈরি করা ওয়াজ আ বিউটিফুল এক্সপিরিয়েন্স। আর সেখান থেকে অ্যাকচুয়ালি শুভ্রার একটা, মানে ও যে ইভলভ করেছে কীভাবে, সেইটা আমার মনে হয় খুব অর্গ্যানিক্যালি আমরা করাতে পেরেছি, এবং আমিও ফিল করেছি ইটস এ ভেরি অর্গ্যানিক ইভলিউশন, সেই ট্রান্সফরমেশনটা। কারণ আমরা তো ট্রান্সফর্ম করতেই থাকি, আর এক বছর আগে আমার যা ভাবনা, আমার জীবন দর্শন বদলায়, আউটলুক কিছু চেঞ্জ হয়, কিছু প্রিন্সিপালস বা এথিক্স আরও রিজিড হয়ে যায় বা হয় না,
হ্যাঁ, এরকম অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা যাই, কাজে মানুষ চেঞ্জ করতে থাকে। সেই পরিবর্তনশীল অবস্থাতে মানুষটা যেই জায়গায় দাঁড়িয়েছে আমার মনে হচ্ছে সেটা ভীষণ গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য, সেটাই শুভ্রা হয়তো হয়ে উঠতো। তো সেই জায়গা থেকে ইট ওয়াজন্ট, আই থিঙ্ক ইটস এ ভেরি ন্যাচারাল ট্রানজিশন ফাইনালি। Also coming to the sisterhood that you mentioned, and I was coming to that between the both of you. It's a very uncomfortable relationship, but at the same time, the sisterhood is undeniable. So, as a woman, how much did you relate to Shubhra's sisterhood with Meghna and Joyadi? তুমি কতটা relate করেছো Meghna's sisterhood with Shubhra? হ্যাঁ, মানে যদি আমরা চরিত্র দুটো সম্পর্ক আমরা দেখি খুবই সামাজিক একটা অ্যাসপেক্ট থেকে, সেটা অবশ্যই একটা আনকমফোর্টেবল সিচুয়েশন, যেটা সাধারণত আমরা দেখি এবং যেটা আমরা সমস্ত ক্ষেত্রে সবার কাছে যেটা গ্রহণযোগ্য, যে প্রাক্তন এবং বর্তমানের ভেতরে খুব একটা সুসম্পর্ক, বা যেটা বলেছিলেন যে আমি ওই চেয়ারটা ডিসকার্ড করে এসেছি, সেই চেয়ারটার মালিক এখন তুমি। তো সেই জায়গার থেকে আসলে খুব কমফোর্টেবল হবার জায়গা নয়, আমি আশেপাশটা যা দেখেছি বা কিছু। কিন্তু এই চরিত্রটি বা অর্ধাঙ্গিনীর স্ক্রিপ্ট যদি বলি এবং ধরে নিন যে এ জায়গাটায় জয়া আহসানের সঙ্গে মেঘনার একটা মিল প্রচ্ছন্ন হলেও আছে, আমার কাছে সমস্ত কিছু খুব এমন নয় যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হ্যাঁ অথবা না, হ্যাঁ অথবা না, এমন নয়। গ্রে পোর্শন অনেক কিছু আছে সবার লাইফে। তার চেয়ে বড় কথা, যে কারো সঙ্গেই আমার সেই প্রেমটা হতে পারে, সেটা আমার সঙ্গে মানে মেঘনার সঙ্গে হতে পারে, শুভ্রার অবশ্যই হতে পারে। সেটা সম্পর্কের বাইরে, সেটা দুজন সোল কানেকশানে হয়, অথবা সেটা দুটো মেয়ের একই রকম অবস্থান থেকে হয়, একই রকম সময়ের মানুষেরা, একই রকম মানে পারিপার্শ্বিকভাবে বেড়ে ওঠা মানুষেরা একই রকম চিন্তা কিন্তু করতে পারে। সো আমার মনে হয় যে মেঘনা করতেই পারে, তাদের ভেতরে এই আন্ডারস্ট্যান্ডিংটা হয়। আর আমাদের সমাজে সাধারণ একটা প্রিকনসেপ্ট বিষয় রয়েছে যে দুজন মেয়ের ভেতরে সখ্যতা হয় না, প্রাক্তন এবং বর্তমানের ভেতরে ভালো সুসম্পর্ক থাকতে নেই। এগুলো খুবই আমার কাছে মনে হয় বোকা। আর এটা আমি যত নিজে বড় হচ্ছি, মানে আমিও তো বড় হচ্ছি, অ্যাক্টর হিসেবে না, মানুষ হিসেবে বলছি, ততই আমার কাছে মনে হয়েছে হ্যাঁ। এবং এগুলো আমার মনে হয় যে এই বিষয়গুলো আমরা যদি চলচ্চিত্রের মাধ্যমে আমরা ইনফিউজ করে দিতে পারি দর্শকের ভেতরে, আমি জানি যে এটা প্রত্যেক দর্শকের ভেতরেও আছে। কেন অর্ধাঙ্গিনীকে দর্শকেরা এত গ্রহণযোগ্য মনে হয়েছে? কারণ তাদের ভেতরেও কিন্তু আসলে সেই জায়গাটা মিস করা বলুন, মানে একজন প্রাক্তন এবং বর্তমানের কথা বলছি, একটা সম্পর্ক, তাদের ওই চিন্তাভাবনা জায়গাগুলো মেলে বলেই কিন্তু তারা অর্ধাঙ্গিনীটা এত মানে অ্যাকসেপ্টেবল হয়েছে বলে আমার মনে হয়। সো এটাকে একটু উস্কে দেয়া, এটাকে একটু ওপেন করে দেয়া, এই যে শত্রু একটা ভাব আমরা সারাক্ষণ করে থাকি, এইগুলো তো আসলে সেটা সত্য নয়। এবং এটা আমার মনে হয় এটা একটা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার একটা মানে স্ট্রাকচার, যে দুজন প্রাক্তন বর্তমান বা যে ছেড়ে চলে গেছে তার সঙ্গে সম্পর্কটা ভালো হওয়ার নয়। আসলে মেয়েরাই নারীরা হয়তো এমন, এগুলো একেবারেই মোটেই তা নয়, এগুলো সমস্ত পুরুষদেরই বানানো। এবং এগুলোকে যদি আমরা আরও খুলে দিই, ছবির মাধ্যমে যদি আমরা দর্শকদের ভেতরে ইনফিউজ করে দিতে পারি, দর্শকদেরকে একটু সাহসী করে তুলতে পারি যে সম্পর্কগুলো এভাবে নয়, এভাবে করে দেখুন, আসলে তো এমন। পৃথিবীতে যত সম্পর্ক, কি সুন্দর একটা সম্পর্ক আপনি বলুন, অসাধারণ একটা সম্পর্ক কিন্তু এখানে দেখানো হয়েছে। তো এটা দর্শকরা, আমার ধারণা এটা আরও ভালো করে বুঝবে, আরও মানে দর্শক আমার সঙ্গে সঙ্গে দর্শকেরাও ম্যাচিওর হচ্ছে এখানে। আমার এখানে একটা জিনিস বলার আছে তিনটে চরিত্রকে নিয়ে। সুমন চ্যাটার্জি এই যে 3 বছর কেটে গেছে বা এতগুলো বছর, মানে প্রায় 6 বছরের কেটে গেছে, সেইটায় সুমন ভালোই আছে, একটা সেট হয়ে গেছে সব কিছু। সেইটা বার করতে গিয়ে এই কৌশিক সেন মহাশয় একটা জায়গায় এক বন্ধুকে বলছি, জানো সব ঠিক ছিল, মানে একদম সব ঠিকঠাক চলছিল বলে একটা জিনিসকে সোজা করে টেবিলের। এইটা একজন অভিনেতা ওই জায়গাটা করবে বলে বেঁকিয়ে রাখলো ওই ক্যালেন্ডারটাকে টেবিলের ওপরে, এবং সব ঠিকঠাক তো মুখেও বলা যায়, কিন্তু হাত দিয়ে ওটা কিন্তু সব ঠিকঠাক ছিল, মানে একদম পারফেক্ট ছিল। বেঁকিয়ে দিল কে? এই যে একটা থট প্রসেস ও বুঝিয়ে দিল
যে আমি তো এই 6 বছর খুব নিশ্চিন্ত ছিলাম, একটা সব ঠিকঠাক ছিল, আচমকা তো এই জিনিসটা। উল্টো দিকে শুভ্রা করছে যে একা মানেই তো দুঃখী নয়, শুভ্রা একদম দুঃখী নয়, ও নিজের মতো করে থাকে এবং নিজেকেও আরও একটু বেশি কালারফুল করে তুলেছে এই সময়টাতে, নিজে আরও বেশি নিজের মতো করে নিশ্চিন্ত হয়ে রয়েছে। আর এই দিকে মেঘনার ক্ষেত্রে হয়েছে এই 6টা বছর, প্রথম যখন এসেছিল 6 বছর আগে, তখন মেঘনা এখানে কিচ্ছু চেনে না, মানে ব্যাংক চেনে না, কিচ্ছু চেনে না, যে কারণে শুভ্রার সাহায্য লেগেছিল। 6 বছর কলকাতা শহরের থেকে তার তো এই শহরের যে কনফিডেন্স সেটা অর্জন করে ফেলেছে। কাজে ওই প্রথম অর্ধাঙ্গিনীর মেঘনা আর আজ অর্ধাঙ্গিনীর মেঘনা একদম আলাদা, একদম আলাদা। এখন এই শহরের। কাজে এই খেলাটা কিন্তু আবার সাংঘাতিক, হ্যাঁ। এবং সেই মানে এই এতগুলো আমি কেন বললাম এই 3টেকে চরিত্রকে আলাদা করে, এইগুলো এরা বার করেছে চরিত্রের মধ্যে দিয়ে এবং সেটা বারবার করে আছড়ে পড়ছে পর্দায়। কাজে দেখা যাক কী দাঁড়ায় জিনিসটা। রাইট, চুনিদি ওই সিস্টারহুডের কোয়েশ্চেন হ্যাঁ, I know, I was ও একদমই আমি সেটা আমরা আলোচনা করছিলামও এটা নিয়ে, যে এই যে মানুষকে অন্যভাবে ভাবানোর একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে এই ফিল্মটাতে, বা অর্ধাঙ্গিনীতেও হয়েছিল। মানে আমার মনে হয় কি যে সে যে কোনো মানুষের যে সম্পর্ক, এখানে যেহেতু দুজন নারীর কথা হচ্ছে যারা কিনা একজন পার্টনারকে শেয়ার করেছে, একজন অতীত একজন বর্তমান, সেরকম সম্পর্কেও I think it's time we opened up our horizons. And it's not necessarily a relationship of rivalry. They may both be victims in a certain way. They may both be perpetrators in a certain way. মানে you never know, মানে আমরা কেন সেই জায়গাগুলোকে আমরা এরকম ওয়ালস তুলে দিই এই সম্পর্কগুলোকে, বা একজন মানুষ তার প্রাক্তনের সাথে সম্পর্ক রাখতে পারে না কেন? অনেক ক্ষেত্রে পারে না, অনেকের ক্ষেত্রে দেখেছি তাদের আপত্তি থাকে অনেক সময়। বাট ইটস টাইম, আই থিঙ্ক ইটস 2026, কত রকমের সম্পর্ককে আমরা স্বীকৃতি দিচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড। কাজে এইগুলো ভীষণ অত্যন্ত তুচ্ছ জায়গা, যেই জায়গাগুলোকে বেশি ভাবিয়ে যে মানে নিজেদের জীবনটাকে ন্যারো ডাউন করে ফেলছি আমরা, কোথাও একটা সংকীর্ণ করে ফেলছি প্রচণ্ড নিজেদের মানসিকতা। যেমন অর্ধাঙ্গিনী যখন প্রথম পার্টটা হয়েছিল, তখনও আমাকে কখনো ইন্টারভিউতে কেউ প্রশ্ন করেছিলেন যে এরকম কি সম্ভব এই ধরনের সিস্টারহুড। তা আমি পরে বলেছি যে সম্ভব না হলে এইভাবে অ্যাকসেপ্টেড হতো না ছবিটা। মানুষের কোথাও তো মনে হয়েছে যে হ্যাঁ আমরা তো ভাবতে পারি এইভাবে। যদি তাদের মনে হতো অবাস্তব, তারা বেরিয়ে তাই বলতো যে যাই হয়েছে হয়েছে, কিন্তু এরা হতে পারে না এই জিনিসটা। সেটা কিন্তু আমরা কোথাও তাই না, অবাস্তব মনে হলে সেটা হতো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি নাম না করে বলছি, আমি নিজে কত ফোন পেয়েছি যে শুভ্রার পরিস্থিতি আমারও। একজন ফোন করে বললো যে আমিও ঠিক ওই বাড়ির আমি গাইড করে দিয়েছিলাম যে কোথায় কি আছে। Yeah, Little I things, think the you know. film really addressed So reality more than and this will take it a notch Right. further. Right. এই যে সিস্টারহুড বা এই সম্পর্কগুলোর হোরাইজনগুলোকে অন্যভাবে দেখতে পারা, কারণ যে কোনো সম্পর্ক সেটা কোনো এক সময় যদি ভালোবাসার থেকে থাকে, there must have been mutual respect and admiration at some point. তো সেটা তো মুছে যায় না, যদি না সেটা অ্যাবিউজের জায়গায় চলে যায় সেটা আলাদা কথা। আদারওয়াইজ হয়তো কম্প্যাটেবিলিটি ইস্যুজের ব্যাপারটা এগোয়নি, বাট দ্য রেসপেক্ট স্টেজ, দ্য অ্যাডমিরেশন স্টেজ। হাউ ইউ এক্সপ্রেস ইট ইজ আপ টু ইউ। Right. Coming to you, কৌশিকদা, অর্ধাঙ্গিনী দেখার পরে যেটা আমরা অনেকবার ডিসকাস করেছি এবং সব যারা দেখেছে তারা সবাই বলেছে এভরিবডি ওয়াজ অ্যান্টিসিপেটিং যে এটার পরে কি। তো সেখান থেকে আজও অর্ধাঙ্গিনী লেখাতে কি তোমার কাছে কোনো চ্যালেঞ্জ ছিল? বিকজ এভরিবডি সবাই নিজের মতো করে এন্ডিংটা ভেবে নিয়েছে। চ্যালেঞ্জ একটাই, যে ভালো লাগাটা তৈরি হয়েছিল সেটাকে যদি নম্বরে আমি 75 বা 80 ধরি, এবারও যদি 75-80 হয় তাহলে আর কিছু হলো না, সেটা যদি বাড়াতে না পারা যায়। কারণ আমরা 3 বছর বড় হয়েছি আরও, তারপরে আমাদের ম্যাচুরিটি 3 বছর বেড়েছে কাজে, এবং অভিনেতাদের আর চরিত্র বোঝাতে হচ্ছে না। তারা সুমন চ্যাটার্জি, মেঘনা, শুভ্রা, এরা তো ওদেরকে চেনে, আমি আর কেন বোঝাতে যাব? কি ঘটছে আমি ঘটনা লিখতে পারি, পরিস্থিতি লিখতে পারি, চরিত্র লেখার দরকার হয়নি আর, কারণ ওরা আমাকে চরিত্রটা দিয়ে দিয়েছে। আমি যা ছবি দেখেছি প্রথম ছবি, তার থেকে আমার কাছে এই মানুষগুলো এদের দেখা হয়নি। আমার অ্যাজ ডিরেক্টর কাজ হয়েছিল এদেরকে দেখা করিয়ে দেওয়া, তারপরে তোমরা ম্যাজিকটা দেখো কী হয়। একটাই কথা বলতে পারি, পৃথিবীতে যেন মানুষের শিল্পী সৃষ্টি অমরত্ব পায়,
পৃথিবীতে আর একটা জিনিস আছে সাংঘাতিক অমর, সে শিল্পী না হলে যাই হোক, তোমার অতীত হচ্ছে একমাত্র অমর। কাজে তুমি বুঝতে পারছো তার চাপ কী হবে, দেখা যাক। Thank you so much. Thank you to Team Ardhangini. I think it's time for lunch, and I should not keep everybody sitting with their plates on the table. এটা Actually, স্টার্টার্সগুলো শেষ। food is yet to come. That is why we have empty plates. But thank you so much. If you would like to say something to the T2 viewers on Aajo Ardhangini releasing in the theatres. আমার মনে হয় যে মানে আমরা সেই পর্যায়টা পেরিয়ে এসেছি যখন আমরা বলতে পারি যে প্লিজ সাপোর্ট আস, ইটস নো লঙ্গার দ্য কোয়েশ্চেন অফ সাপোর্ট। যদি আপনাদের কাছে মনে হয় যে অর্ধাঙ্গিনীর দ্বিতীয় পর্বটা বা এই তিনটে মানুষের জীবনে কি ঘটছে এটা দেখতে আপনাদের ইচ্ছে করছে, ইফ ইউ ফিল লাইক কামিং, এবং তার পেছনে যদি প্রথম অর্ধাঙ্গিনী ছবিটার একটা কোনো কন্ট্রিবিউশন থাকে, ইউ ওয়েলকাম। শুধু আমি এইটুকু উপযাচক হয়ে বলতে পারি যে যারা প্রথম ছবিটা দেখেননি তারাও কিন্তু খুব একটা অসুবিধে হবে না, মানে এটাকে একটা সেপারেট গল্প হিসেবেও দেখতে পারেন। আবার প্রথম গল্পটাতে কি ঘটেছিল তার কিছু ইঙ্গিতও এই ছবিটাতে আমার মনে হয় রয়েছে। সো ইন্ডিপেন্ডেন্ট একটা মন নিয়ে আসুন, মানে আমরা বসে রিকোয়েস্ট করছি বলে আসার ব্যাপার নয়, ইচ্ছে হলে আসুন। আর যদি সম্ভব হয়, যদি এটার কন্টিনিউশনটা আরেকবার মাথায় নিতে চান, তাহলে আগের অর্ধাঙ্গিনী ছবিটা একবার একটু দেখে তারপর হলে আসতে পারেন, তাহলে আরও আনন্দ পাবেন। মানে চিনে আসা হয়, এটা যেটা কৌশিক বলল আমি এক সহমত। যেটুকুনি জানার দরকার ওটা আমরা জানিয়ে দিয়েছি এই ছবিতে, যেটুকুনি দেখানোর দরকার সূত্রগুলো ধরিয়ে দেওয়ার দরকার ধরিয়ে দেওয়া হয়েছে। আর যারা অর্ধাঙ্গিনী দেখেছেন তারা যদি আজও অর্ধাঙ্গিনী দেখেন তাতেই অনেক, তাতে আর কলকাতা কিছু একটা বাকি ছিল না। হ্যাঁ, তারাই যদি দেখেন তাহলেই এটা তার সব রকম সাফল্য তৈরি হবে। আর সবাইকে বলবো যে আসুন দেখুন, ওদের মতো হতে হবে না, বিব্রত হতে পারেন কিন্তু গোপনে, কিন্তু ওদের মতো হওয়ার দরকার নেই, ওই চাপটা নেওয়ার দরকার নেই। কিন্তু দেখে যান মানুষের সম্পর্কের কম্বিনেশন কত রকমের হতে পারে, এটা আর একটা চূর্ণী। আমরা যখন আমি আর জয়া আগেরবার হল ভিজিটে গিয়ে প্রথম দিনই আমরা দর্শকের কাছ থেকে তারা উপচে পড়ে আমাদের উপর একদম অধিকার ফলিয়ে বললেন যে আমাদের আরেকটা পার্ট চাই। সেটা আমরা কয়েকবার শুনলাম, বেশ কয়েকবার শুনেছি পরপর হল ভিজিটে গিয়ে কয়েকদিন ধরে। তো সেই দর্শকদের কাছে এটাই খবর যে আমরা আবার এসেছি, কিন্তু হলে ছবিটা আসছে 10 তারিখে। যদি আপনারা সত্যি সেই পার্ট 2টা দেখতে চান, পার্ট 2টা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি, যেটা কৌশিক দুই কৌশিকই বলল। কাজেই আপনারা আসুন তাহলে, হলে দেখুন, এবং এবারেও হয়তো আমাদের সাথে দেখা হয়ে যেতে পারে। হ্যাঁ, Thank you.